স্পঞ্জ দুই বেল্টের সেই স্পঞ্জ কখনো ফোড়া দিয়ে জোড়া লাগিয়ে পায়ে পড়েছেন? এই পর্যন্ত অনেকে পড়েন না, এখানে হয়তো অনেকে পড়তে পারবে। ভুলে গিয়েছে বাসায় গেলে মায়ের চর, বাবার পিটুনি, বড় ভাইয়ের বকুনি না খেতে হয়। এই জন্য ওই স্পঞ্জ আগুনে পুড়ে জোড়া লাগিয়ে সঠিক করে তারপরে বাড়িতে গিয়েছি। স্কুল থেকে যখন বাড়িতে ফেরত গেছি, ঝমঝমে বৃষ্টি নেমেছে, গায়ের জামা খুলে বইগুলোকে সঠিক রেখেছি, খাতা বই কলম সঠিক রেখেছি, শরীর ভিজতে দিয়েছি কিন্তু বই ভিজতে দিইনি। মনে করে দেখেন, তাদের আমার চেয়ে আরো বেশি মনে থাকার কথা। রাস্তার পাশ থেকে কলা গাছের পাতা কিংবা কচু পাতা বড়, সেটাকে মাথায় ছাতা হিসেবে ব্যবহার করে বাড়িতে ফিরেছি। আমরা ফুটবল খেলেছি মাঠে, আমরা মাছ ধরেছি খালে বিলে পুকুরে, আর আমাদের সন্তানরা এখন বলে মাছ পাওয়া যায় বাজারে আর পাওয়া যায় ফ্রিজে। কারণ তারা খেলার মাঠ চেনে না, তারা নদী পুকুর চেনে না। আমরা বৃষ্টির মধ্যে পা ভেঙে গেছে, পা বসিয়ে গেছে, বাসায় গিয়ে বলিনি ফুটবল খেলার কারণে। যদি বাসা থেকে আবার বকা দেয়, শখ করে কখনো কখনো যখন বিড়ি সিগারেট খেয়েছি, 4 জন 5 জনে ভাগ করে খেয়েছি। একটা দুটো টান দিয়ে ওর কাছে, ও দুটো টান দিয়ে এর কাছে, ও দুটো টান দিয়ে ওর কাছে, এইভাবে চলেছে। এটা একটা আনন্দ ছিল, নেশা না। সুতরাং জীবনে কিছু আহরণ করার যে উপাদান, সেটা কিন্তু প্রত্যেকটি মানুষ তার জীবন যেভাবে আবর্তিত হয়েছে এবং হচ্ছে এখনো, তার মধ্যে থেকে নিজে অনেক কিছু খুঁজে নিতে পারে। আমি মনে করি 53 বছরের ইতিহাসে বাংলাদেশে অনেক অনেক অগ্রগতি হয়েছে। একজন বক্তা এখানে বলেছেন তেমন কিছু আমরা হইনি বা পাইনি, আমি তার সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত করছি। 1974-এর পরে বাংলাদেশে আর দুর্ভিক্ষ হয় নাই, কিন্তু জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, দ্বিগুণেরও বেশি হয়েছে, কিন্তু আর দুর্ভিক্ষ হয় না। এটা আমাদের প্রাপ্তি না? জিয়াউর রহমান সাহেব খাল খনন করে বাংলাদেশে প্রতিবেশী দেশ থেকে পানিতে যে আমাদেরকে ভাসিয়ে নিত, সেটা অনেকটা সংরক্ষণ করেছেন। এটা আমাদের প্রাপ্তি না? আমাদের এটা প্রাপ্তি না যে 2 দলীয় একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, শত অন্যায় জুলুম নির্যাতনের মধ্যেও একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তিরা। এই গণতান্ত্রিক পদ্ধতিটা তো মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে, ব্রিটেনেও আছে, পৃথিবীর বহু দেশে আছে দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি পাকিস্তানি আমলের স্বৈরশাসন থেকে। এটা আমাদের প্রাপ্তি না? আমরা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা আমাদের জনসংখ্যার যে লাভজনক ব্যবহার, সেটা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পেরেছি, যদিও সরকারি পর্যায়ে এর অবদান নিতান্তই কম। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা বিদেশে রয়েছে। হাড় ভাঙা পরিশ্রম করে তারা যে রেমিটেন্সটা পাঠান, সেটা দিয়ে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হয়। এটা আমাদের প্রাপ্তি না? নিঃসন্দেহে আমাদের প্রাপ্তি অনেক দিক থেকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে সারা পৃথিবীর কাছে অত্যন্ত লোভনীয় একটি জায়গা। এই বাংলাদেশ হচ্ছে সেই জায়গা যেখান থেকে একসময় মুসলিম সহ অন্যান্য জিনিস এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো পর্তুগিজ ব্যবসায়ীদের নেতৃত্বে, যে কারণে এই জায়গাটাকে সিল্ক রুট বলা হয়। সিল্ক রুট, এই সিল্ক রুট তৈরি করার এখন আবার নতুন উদ্যোগ নিয়েছে আমাদের প্রতিবেশী চায়না। আপনারা জানেন, তারা সেই একই রুট, যে রুটে ওই সিল্কের প্রচলনটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, এই ভারতবর্ষের মধ্য থেকে, যে ভারতের অংশ আমরাও ছিলাম, সেই জায়গাটাকে আবার পুনরুদ্ধার করেছে। এগুলো জানতে হলে বই পড়তে হবে, এগুলো জানতে হলে আর্কাইভে যেতে হবে। সবকিছু হাতের মুঠোয় চলে এসেছে, এই কথাটা বললে সবসময় ঠিক হবে না। কারণ হাতের মুঠোয় অনেক অসত্য প্রকাশ হয়। বইয়ের মধ্যে অসত্য প্রকাশে প্রকাশকের যেমন সংকোচ থাকে, লেখকেরও তেমন সংকোচ থাকে যে এটা বোধহয় বলা ঠিক হবে না, হয়তো পাণ্ডুলিপির চূড়ান্ত পর্যায়ে তিনি সেটা বাদ দেন। কিন্তু আপনার এই হাতের যন্ত্রটা ওটা ছেড়ে দিলে এটা সংশোধনের সুযোগ আর পায় না। একবার চলে গেলে আর সংশোধনের সুযোগ পায় না। এক লোক হজ করে ফিরেছেন, পবিত্র হজ সেরে ফিরেছেন, ফিরে এসে তার স্ত্রীকে ডাকছেন, এই আকবরের মা, আকবরের মা, এদিকে আসো, জলদি আসো। তার স্ত্রী খুব অসন্তুষ্ট। কি ব্যাপার, হজ করে আসার পরে এখন এইভাবে ডাকে? আগে ডাকতো সুইট হার্ট, তারপরে বলতো হে আমার প্রিয়তমা, তারপরে হেমাঙ্গিনী বা আদরিনী বলে ডাক দিত, এখন একেবারে সরাসরি আকবরের মা। ব্যাপারটা কি?
উনি এক ফাঁকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি হজ করার পরে তোমার মধ্যে এমন কি পরিবর্তন হলো যে তুমি নাম ধরে ধরে আমাকে ডাকছো? উনি চট করে উত্তর দিলেন, হজের পরে আর মিথ্যা কথা বলা যায় না। অর্থাৎ সারা জীবন স্ত্রীকে এত আদর করে ডেকেছেন, ওটা ছিল মিথ্যা, প্রতারণা। মিথ্যা এবং প্রতারণার রাজনীতি এই দেশে প্রবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সত্যি কথা যদি বিচার করেন, বাস্তব ভিত্তিতে যদি বিচার করেন, নিরিখে, যে কোনো কিছু নিরিখে, ভারতকে দোষারোপ করবেন তো পরে, ভারতের দালাল হয়ে এখানে কারা কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত। সবার আগে বিচার করতে হবে তাদের। ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, এই কূটনৈতিক বোঝাপড়ার মধ্যে ওঠানামা থাকবে, কখনো বিরূপ হবে, কখনো উজ্জ্বল হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমি তো কালকেও দেখেছি কলকাতার ব্যবসায়ীরা বড় সভা করে সেখানে বলছেন যে আমরা পথে বসে গেছি, আমাদের হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ধস নেমেছে, আমাদের প্রাইভেট নার্সিং হোম গুলোতে, আমাদের ডায়াগনস্টিক সেন্টার গুলোতে, আমাদের টুরিস্ট স্পট গুলোতে এখন আর বাংলাদেশি আসে না, আমাদের অবস্থা খুব খারাপ। আমরা এই সরকারকে বলবো অবিলম্বে সম্পর্ক স্বাভাবিক করে। তারা যেটা করেছে এটার কূটনৈতিক জবাব আমরা দিয়েছি। আমরা বলেছি ভিসা সীমিত করো ভারতের জন্য, আমরা বলেছি পাকিস্তানিদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা এখন আর থাকা উচিত না। এইভাবে সমালোচনা করাটা ভালো, এভাবে সমালোচনাটা করলে আমরা তাদেরকে লজ্জাও দিতে পারি। কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব আজকে বাংলাদেশে খুব সকাল থেকে আলোচনায় বসেছেন। তারা নিঃসন্দেহে একটা কথা অত্যন্ত পরিষ্কার, আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, মা বোনদের সম্ভ্রম দিয়ে এই দেশটার স্বাধীনতা অর্জন করেছি। কারো রক্ত চক্ষু দেখার জন্য নয়, কারো চোখ রাঙানি দেখার জন্য নয়। সেটা যে কোনো দেশ হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, দেশের বাইরে আমাদের বন্ধু আছে করে প্রভু নাই। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম দৃঢ়তার সঙ্গে এই কথাটি প্রথম এই অঞ্চলে বলেছেন যে আমাদের দেশের বাইরে কোনো বন্ধু প্রভু নেই, বন্ধু থাকতে পারে। আমরা তো সেই জাতি। সেইখান থেকে কালাম ফয়েজির মতো লোকেরা সাহস করে যে কথা বলেন, সেই কথার মধ্যে অনেক সময় ছোট ছোট জিনিস থাকে যেটা একত্রে